Public bill and private bill. Public bill, it is introduced in the parliament by a minister. Public bill, it is introduced in the parliament by a minister. Private bill, it is introduced by any member of the parliament other than minister. Private bill, it is introduced by a member of parliament other than minister. It reflects the policy of the government. It reflects the stand of the opposition party or on the public matter. Public bill er khetre has greater chance to approve by the parliament. Public bill, it greater chance to approve by the parliament, যেহেতু এটা মন্ত্রীরা করে, মন্ত্রীরা মেজরিটি হয়, মানে মেজরিটি শাসক দলের লোকেরা, সেই জন্য গ্রেটার চান্স টু অ্যাপ্রুভ। ইট হ্যাজ লেজার চান্স থাকে অ্যাপ্রুভ হওয়ার, কারণ প্রাইভেট বিল তো জেনারেলি বিরোধীরা করে, সেই জন্য লেজার চান্স থাকে। পাবলিক বিল যদি রিজেকশন হয়ে যায় তাহলে কিন্তু এটা একটা নো কনফিডেন্স মোশনের মতো হয়ে যায়, মানে পার্লামেন্টের কনফিডেন্স নেই, পার্লামেন্টের কোনো স্থায়িত্ব নেই, এবং এইটা একটা গভর্নমেন্টকে লিড টু রেজিগনেশন করতে বাধ্য করে, একটা গভর্নমেন্ট পড়ে যেতে পারে। প্রাইভেট বিলে যদি রিজেকশন হয়ে যায় তাহলে কিছু যায় আসে না সরকারের, কিন্তু পাবলিক বিল যদি রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু সরকারের স্থায়িত্ব নিয়ে একটা প্রশ্নচিহ্ন দেখা দেয়। 7 দিনের নোটিশ দরকার পড়ে পাবলিক বিল উত্থাপন হওয়ার জন্য, 7 দিনের নোটিশের দরকার পড়ে, কিন্তু প্রাইভেট বিল নোটিশের জন্য 1 মাসের নোটিশের দরকার পড়ে। প্রাইভেট বিল উত্থাপন হওয়ার জন্য 1 মাসের নোটিশের দরকার পড়ে। যে কোনো একজন মেম্বার প্রাইভেট বিলকে ড্রাফটিং করে, পাবলিক একটা মিনিস্ট্রি এটাকে ড্রাফটেড করে কনসালটেশন উইথ দ্য ল ডিপার্টমেন্ট, কিন্তু প্রাইভেট বিলের ক্ষেত্রে ড্রাফটিং প্রাইভেট মেম্বার এটাকে ড্রাফট করে। তো থ্যাংক ইউ। আজকে পড়ি অর্ডিনারি বিলস। ফার্স্ট রিডিং অর্থাৎ যে বিলটা যে উত্থাপন করা হয় লোকসভায়, কে সেটা উত্থাপন করতে পারে, সাচ অর্ডিনারি যে বিলসগুলো থাকে সেই বিলগুলো কোনো মিনিস্টার ইন্ট্রোডিউস করতে পারে লোকসভায়, বা অন্য কোনো মেম্বার সেগুলো ইন্ট্রোডিউস করতে পারে। অর্থাৎ সেকেন্ড রিডিংটা হচ্ছে কি, যে বিলটাকে একটা আইনের আকারে যাতে রূপ দেওয়া যায় সেই রকম একটা লিগাল কিছু করতে হবে, অর্থাৎ এটা স্কুটিনি সমস্ত কিছু করার পর এটা ফাইনাল শেপ দিতে হবে, এবং এই সময় স্টেজ অফ জেনারেল ডিসকাশন হবে, কমিটি কনসিডারেশন স্টেজ, এগুলো সব পেরিয়ে আসবে। আচ্ছা, থার্ড রিডিংটা কি? সেকেন্ড রিডিং এর সময় বিলটাকে অ্যামেন্ডমেন্ট করতে দেওয়া যেতে পারে, তার অপশন রয়েছে, কিন্তু থার্ড রিডিং এ বিলটা হয় অ্যাকসেপ্টেড হবে অথবা রিজেক্টেড হবে, এছাড়া অন্য কিছু হবে না। এই সময় কোনো অ্যামেন্ডমেন্ট করতে দেওয়া হবে না। যদি বিলটা যদি পাস হয়ে যায়, মেজরিটি ভোটিং যদি হয়, তাহলে বিলটাকে পাস হয়েছে বলে ধরে নেওয়া হবে, এবং যখন ফার্স্ট হাউসে যখন পাস হবে সেটাকে সেকেন্ড হাউসে ট্রান্সমিট করা হবে, এবং সেকেন্ড হাউসে যদি অ্যাপ্রুভ করে তাহলে সেইটা পার্লামেন্টে পাস হয়েছে বলে ধরে নেওয়া হবে। অ্যাসেন্ট অফ দ্য প্রেসিডেন্ট কি না, যখন দুটো হাউসই যখন বিলটাকে পাস করলো তখন সেটা অ্যাসেন্টের জন্য পাঠাতে হয়। অ্যাসেন্ট দ্য বিল, হি উইথহোল্ড দ্য অ্যাসেন্ট দ্য বিল and return the bill for reconsideration of the house. Money bills. Article 110 of the constitution deal with the definition of money bills. 110 the constitution deal with the definition of money bills. সেখানে কতগুলো কন্ডিশন রয়েছে, যেমন দ্য ইম্পোজিশন, অ্যাবলিশন অর রেমিশন, অল্টারেশন অফ রেগুলেশন অফ এনি ট্যাক্স। কোনটা কোনটা মানি বিল হতে পারে না, ইম্পোজিশন, অ্যাবলিশন, রেমিশন, অল্টারেশন, রেগুলেশন অফ এনি ট্যাক্স। ঠিক আছে, দ্য ইম্পোজিশন, অ্যাবলিশন, রেমিশন, অল্টারেশন অ্যান্ড রেগুলেশন অফ এনি ট্যাক্স। ইউনিয়ন গভর্নমেন্ট, দ্য রেগুলেশন অফ দ্য বরোয়িং অফ কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া অর কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া। এই ব্যাপারে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয়, দ্য কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া অথবা কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, এখান থেকে যদি কোনো মানি বার করা হয় বা সেখানে কোনো মানি যুক্ত করা হয় তাহলে সেটা মানি বিলের মধ্যে পড়বে। দ্য পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া অর দ্য কাস্টডি অফ দ্য ইস্যু অফ সাচ মানি অর অডিট অফ দ্য অ্যাকাউন্টস অফ দ্য ইউনিয়ন অর স্টেট। যদি কোনো সন্দেহ যদি জাগে যে কোনটা মানি বিল হবে কি হবে না, তাহলে লোকসভা স্পিকার যা বলবে সেইটাকেই মেনে নেওয়া হবে, অন্য কারোর কথা সেখানে শোনা হবে না। দিস ক্যান নট বি কোয়েশ্চেন্ড। এটা কোয়েশ্চেনেবল নয়, কোনো কোর্টের কাছে এটা কোয়েশ্চেনেবল নয়, অর আইদার দ্য হাউস অফ দ্য পার্লামেন্ট অর ইভেন দ্য প্রেসিডেন্টও এই স্পিকারকে প্রশ্ন করতে পারবে না যে কেন আপনি এটা মানি বিলের পরামর্শ দিলেন, কেন এটা মানি বিল হিসেবে কেন অ্যাকসেপ্ট করলেন, সেটার পরামর্শ প্রেসিডেন্টও দিতে পারবে না। মানে স্পিকার যদি ঠিক করে এই বিলটা মানি বিল, তার মানে এটা মানি বিল, সেখানে কেউ কোয়েশ্চেন করতে পারবে না। মানি বিল ক্যান বি ইন্ট্রোডিউসড ইন দ্য লোকসভা। মানি বিলটাকে কেবলমাত্র লোকসভা ইন্ট্রোডিউস করা যাবে দ্যাট অন দ্য রেকমেন্ডেশন অফ দ্য প্রেসিডেন্ট, মানে প্রায়র পারমিশন অফ দ্য প্রেসিডেন্ট এটাকে লঞ্চ করতে হবে লোকসভায়। এবং এই যে বিলগুলো শুধুমাত্র এটা মিনিস্টারই এটা ইন্ট্রোডিউস করতে পারবে, কোনো প্রাইভেট মেম্বার কিন্তু এটা পারবে না। কোনো মানি বিল কখনো প্রাইভেট মেম্বার কখনো ইন্ট্রোডিউস করতে পারে না, সেটা সবসময় একটা প্রেসিডেন্ট ইন্ট্রোডিউস করে। রাজ্যসভা কখনো অ্যামেন্ড করতে পারে না মানি বিল, এবং রিজেক্টও করতে পারে না। অর্থাৎ রাজ্যসভার কাছে যদি যায় মানি বিলটা ওরা যদি রিজেক্ট করে দেয়, সেটা লোকসভা মানবে না, ও রাজ্যসভা বাধ্য যে মানি বিলটাকে পাস করতেই হবে। সেটা 14 দিন সেটা হোল্ড করে দেখবে যে রাজ্যসভা 14 দিনের মধ্যে সেটা পাস করে দিচ্ছে কিনা। যদি না দেয় তাহলে ধরে নেবে যে সেটা রাজ্যসভার কোনো গুরুত্বই আর দেবে না। ঠিক আছে, 14 দিন রাষ্ট্রপতির কাছে যখন যাবে বিলটা, তখন সে হয় অ্যাসেন্ট করবে অথবা সেটাকে উইথহোল্ড করে রেখে দেবে। রাষ্ট্রপতি কখনো রিজেক্ট করতে পারে না, বা রিটার্ন করতে পারে না রিকনসিডারেশন অফ দ্য হাউসের জন্য। রিকনসিডারেশনের জন্য কখনো রিটার্ন করতে পারে না এবং রিজেক্টও করতে পারে না, আইদার উইথহোল্ড করে রেখে দেবে অথবা পারমিশন দিয়ে দেবে জেনারেলি।
আচ্ছা, ফাইন্যান্সিয়াল বিল হচ্ছে মানি বিলটাই একটা ফাইন্যান্সিয়াল বিল। আচ্ছা, মানি বিল 110 নম্বর আর্টিকেলে হয়, ফাইন্যান্সিয়াল বিল 117 নম্বর আর্টিকেলে এছাড়া ইনক্লুডেড। 117 নম্বর বিলে হচ্ছে ফাইন্যান্সিয়াল বিল। আর একটা আচ্ছা, পার্লামেন্টের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেটা হচ্ছে জয়েন্ট সিটিং। জয়েন্ট সিটিং কি, ডেডলক সিচুয়েশন যখন তৈরি হয় ওভার দ্য পাসেজ অফ দ্য বিল, এই ডেডলক জয়েন্ট সিটিং প্রভিশন টু অ্যাভয়েড দ্য ডেডলক। একটা হাউস পাস করেছে কিন্তু অন্য হাউস সেটাকে রিজেক্ট করে দিয়েছে। একটা হাউস পাস করে পাঠিয়ে দিয়েছে অন্য হাউসে, এবং অন্য হাউস কি করছে 6 মাস ধরে সেটাকে ঝুলিয়ে রেখে দিয়েছে। 6 মাস ধরে সেটা কোনো কাজ করছে না, সেটাকে পাসও করছে না, কিছুই করছে না। তাহলে তখন জয়েন্ট সিটিং এর একটা প্রভিশনের দরকার পড়ে। সেক্ষেত্রে প্রেসিডেন্ট এটা সামন করতে পারে, একটা জয়েন্ট সিটিং এর একটা প্রভিশন আছে। অর্ডিনারি বিলসের ক্ষেত্রে জয়েন্ট সিটিং এর প্রভিশন আছে, এবং 117 নম্বর আর্টিকেলে যে ফাইন্যান্সিয়াল বিলগুলো রয়েছে সেখানেও কিন্তু জয়েন্ট সিটিং এর প্রভিশন রয়েছে। কিন্তু মানি বিলে কোনো 110 নম্বর আর্টিকেলের মানি বিলে কোনো রকম কোনো জয়েন্ট সিটিং এর প্রভিশন নেই। আচ্ছা, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে কি হয়, এখানেও কিন্তু মাস্ট বি পাসড বাই দ্য ইচ হাউস সেপারেটলি। প্রত্যেকটা হাউস সেপারেটলি এটাকে পাস করবে। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট প্রত্যেকটা হাউস সেপারেটলি পাস করবে, সেটাই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে সেটা হবে। ঠিক আছে, যে জয়েন্ট সিটিং যখন হয় তখন স্পিকার সেটাকে প্রিসাইড করে, এবং তার অ্যাবসেন্সে ডেপুটি স্পিকার হচ্ছে সেটাকে প্রিসাইড করবে, সেই সভাটাকে প্রিসাইড করবে। 10%। এই যে জয়েন্ট সেশনটা যেটা হবে সেটা অবশ্যই লোকসভার যে ডেকোরাম রয়েছে সেটাকে মেনটেন করে হবে, রাজ্যসভার ডেকোরাম সেখানে চলবে না। লোকসভার একটা চান্স রয়েছে, যেহেতু সেখানে গ্রেটার নাম্বার অফ মেম্বার্স রয়েছে, মোটামুটি 545 জন রয়েছে, এবং রাজ্যসভায় রয়েছে 250 জন। সেক্ষেত্রে জয়েন্ট সিটিংয়ে একটা গ্রেটার নাম্বার অফ চান্স থাকে যে লোকসভা যে ডিসিশনটা নেবে সেটাই জেনারেলি হয়ে যাবে। 1950 থেকে মোটামুটি তিনবার জয়েন্ট সিটিং বসেছিল, 3বার। একটা হচ্ছে ডাউরি প্রহিবিশন বিল, মানে যেটা ডাইনি প্রতিরোধী বিল আর কি, ডাউরি প্রহিবিশন বিল 1960, ব্যাংকিং সার্ভিস কমিশন রিপিল বিল 1977, ব্যাংকিং সার্ভিস কমিশন রিপিল বিল 1977, অ্যান্ড প্রিভেনশন অফ টেরোরিজম বিল, যেটাকে বলা হয় পোটা, প্রিভেনশন অফ টেরোরিজম বিল 2002। তাহলে 1950 থেকে 3বার জয়েন্ট সিটিং বসেছে, এবং সেখানে হচ্ছে যে ডাউরি প্রহিবিশন বিল 1960, ব্যাংকিং সার্ভিস কমিশন রিপিল বিল 1977, অ্যান্ড দ্য প্রিভেনশন অফ দ্য টেরোরিজম বিল 2002। বাজেট ইন দ্য পার্লামেন্ট, বাজেট কথাটার উল্লেখ নেই কনস্টিটিউশনে, লেখা আছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, বাজেট যেটা রয়েছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সেটা হচ্ছে আর্টিকেল 112 অফ দ্য কনস্টিটিউশন, আর্টিকেল 112 অফ দ্য কনস্টিটিউশন। যাই হোক, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ 2 বাজেট, নেমলি রেলওয়ে বাজেট অ্যান্ড জেনারেল বাজেট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ 2 বাজেট, রেলওয়ে বাজেট অ্যান্ড দ্য জেনারেল বাজেট। এই দুটো বাজেট রয়েছে। এবং আরেকটা খুব সুন্দর, সেটা হচ্ছে যে দ্য রেলওয়ে বাজেট ওয়াজ সেপারেটেড জেনারেল বাজেট ইন 1921 সালে রেলওয়ে বাজেট জেনারেল বাজেটের থেকে সেপারেট হয়েছিল। অন দ্য রেকমেন্ডেশন অফ দ্য অ্যাকওয়ার্থ কমিটি, রেলওয়ে বাজেট ওয়াজ সেপারেটেড ফ্রম দ্য জেনারেল বাজেট ইন 1921 অন দ্য রেকমেন্ডেশন অফ অ্যাকওয়ার্থ কমিটি। ঠিক আছে, আবার সেটাকে সেন্ট্রাল গভর্নমেন্ট 2016 সালের আগস্ট মাসে ডিসাইড করেছে যে সেটা মার্জ করে দেওয়ার জন্য, রেল বাজেট এবং ইউনিয়ন বাজেট মার্জ করে দিচ্ছে, এবং 2017 থেকে এটা একসঙ্গে বাজেট মানে ঘোষণা হচ্ছে, রেলওয়ে বাজেট এবং ইউনিয়ন বাজেট একসঙ্গে হচ্ছে। চার্জ এক্সপেন্ডিচার, সেটা কি জিনিস? দ্য বাজেট কনসিস্ট অফ 2 টাইপস অফ এক্সপেন্ডিচার। একটা হচ্ছে চার্জড এক্সপেন্ডিচার আপন দ্য কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, অ্যান্ড দ্য এক্সপেন্ডিচার মেড ফ্রম দ্য কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। 1 নম্বর হচ্ছে চার্জড আপন দ্য কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, 2 নম্বর এক্সপেন্ডিচার মেড ফ্রম দ্য কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। চার্জ এক্সপেন্ডিচার হচ্ছে শুধুমাত্র পার্লামেন্টে ডিসকাস করা যায়, কিন্তু কোনো ভোট করা যায় না। ঠিক আছে, চার্জ এক্সপেন্ডিচার। অ্যান্ড আরেক চার্জ এক্সপেন্ডিচার কি হয়? অ্যালাওয়েন্স অফ দ্য প্রেসিডেন্টস, অর্থাৎ প্রেসিডেন্টের যে স্যালারি সেটা ভোটিং এর মাধ্যমে স্থির করা যাবে না। ওই চার্জ এক্সপেন্ডিচার ডিসকাস করা যেতে পারে, কিন্তু ভোটিং করা যাবে না। 2 নম্বর স্যালারিজ অ্যান্ড অ্যালাওয়েন্স অফ দ্য চেয়ারম্যান অফ দ্য ডেপুটি চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা অ্যান্ড দ্য স্পিকার অ্যান্ড দ্য ডেপুটি স্পিকার অফ দ্য লোকসভা। অর্থাৎ যে স্যালারিগুলো কনসোলিডেটেড ফান্ড থেকে হয়, যেমন প্রেসিডেন্টের স্যালারি, যেমন হচ্ছে চেয়ারম্যান ডেপুটি চেয়ারম্যানের স্যালারি, হ্যাঁ, যেমন স্পিকার ডেপুটি স্পিকারের স্যালারি, এগুলোর উপর ভোট করা যায় না। আচ্ছা, স্যালারিজ অ্যালাওয়েন্স অ্যান্ড দ্য পেনশনস অফ দ্য জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট, এই স্যালারিজ অ্যালাওয়েন্স অ্যান্ড পেনশন অফ দ্য জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট, এখানেও ভোটিং করা যায় না। পেনশন অফ দ্য জাজেস অফ দ্য হাই কোর্টস, এখানেও সেই চার্জড এক্সপেন্ডিচার এটা। ঠিক আছে, স্যালারি অ্যান্ড অ্যালাওয়েন্স অ্যান্ড পেনশন অফ দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, স্যালারি পেনশন অ্যান্ড অ্যালাওয়েন্সেস অফ দ্য ক্যাগ, এটাও কিন্তু নন ভোটেবল। স্যালারিজ অ্যান্ড অ্যালাওয়েন্স অফ দ্য ছাড়া এখান থেকে টাকা তোলাও যায় না, ব্যয়ও করা যায় না।